বিএনপি যে আপনাদেরকে আর জোটে সঙ্গী রাখতে চায় না, এতে আপনারা খুব দুঃখী কিনা, কষ্ট পেয়েছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তো এখনো পর্যন্ত কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছে বলে আমার জানা নাই যে আমরা আপনাদের সাথে জোটে যেতে চাই, না হলে তো আমাদের অস্তিত্ব বিলীন প্রায়। আমি ঠিক জামাতের কেন্দ্রের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আছি, মহানগরীর সেক্রেটারি হিসেবে আছি, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জানা নাই যে এরকম কোথাও কোনো অ্যাপ্লিকেশন বা আবদার আমরা করেছি। সুতরাং রিজেক্ট করা তো প্রশ্ন আসবে তখন যখন আপনি আবদার করবেন। আমরা এরকম আবদার এমনি মানে আপনারা কষ্ট পাইছেন কিনা? না মানে নাকি খুশি হয়েছেন? খুশি হয়েছেন এটাও বলেন যে বিএনপি কেসে আমরা খুশি হয়েছি। খালেদা কেউ যখন বলে যে মানে আমার বউ তালাক হয় নাই, তার মানে কি? তার মানে হলো বিয়ে হয়েছে আর কি। তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নেবেন না, তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার, এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী, এরকম কোন আবদার করে নাই। সুতরাং এইটা একটা মানে এটা একটা অহেতুক বক্তব্যই বলবো আমি। উনি অত্যন্ত সিনিয়র লিডার। আমি আপনাকে বলি যে আমি ওনার কাছাকাছি একজন নেতাকে কটকশোর মানে অফ দ্য রেকর্ড আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি এই প্রসঙ্গটা না আনলে ভালো হতো না। আমি নাম বলছি না, উনি খুব বিরক্তির সাথে বলেছেন যে মাসুদ ভাই এগুলো ঠিক জানি না যে আমরা জাতীয় রাজনীতিতে কখন কোন কথাটা কি জন্য বলতে হবে, এবং আমরা যখন একটা জাতীয় রূপরেখা নিয়ে কাজ করছি তখন এটা খুবই উদ্ভট একটা কথা। এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনি জানতে চাইলে আপনাকে আমি জানাবো। সো এটা আপনারা চীনে যখন সফর করতে গেলেন তখন উইঘুর মুসলিমদের কথা আপনারা বলেছিলেন কিনা? আপনাদের প্রতিবাদ সিলেক্টিভ কিনা, মানে আমেরিকা থাকলে আপনারা গাজার কথা বলবেন বা না না, আমাদের প্রতিবাদ সিলেক্টিভ না। চায়না সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমির জামাত সেখানে ব্রিফ করেছেন এবং যাওয়ার সময় করেছেন, আসার পরেও করেছেন, এবং সেখানে দুই সময় অর্থাৎ তাকে বিদায় দেওয়ার সময়ও চায়নার অ্যাম্বাসেডর তিনি ছিলেন, এবং আসার সময় তাকে রিসিভ করেছেন চায়নার অ্যাম্বাসেডর। তিনি নিজেও কথা বলেছেন, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা হয়েছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে। চায়নার সরকারও আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগত কিছু বিষয় তাদের আছে, হিস্ট্রিক্যাল কিছু বিষয় তাদের আছে, সেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করেছেন, এবং পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বন্ধুত্ব তৈরির জায়গাটা আরো কিভাবে মজবুত করা যায় সেটা তুলে ধরেছেন। আর মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে এখানে বিষয়টা আসছে, এই বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয় এখন পর্যন্ত সামনে আমরা নিয়ে আসি নাই। এটা আমরা আরো অবজার্ভ করছি, আমাদের নেতৃবৃন্দ এ ব্যাপারে কথা বলবেন, এবং আমরা আরো বিষয়টা পর্যবেক্ষণ করে সামনের দিকে আমরা এ ব্যাপারে কথা বলবো। আর জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে মানবাধিকার কার্যালয়, হ্যাঁ, এটা বললাম যে এটা আমরা আরো পর্যবেক্ষণ করছি, এবং এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য দেইনি। সরকারের সাথে আপনাদের মানে আপনারা আন্দোলন প্রতিবাদের কথাটা আসছিলেন, আমি যেটি প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সরকারের সাথে আপনারা এই বিষয়ে কোনো কথা বলছেন কিনা, বা চাপ দিবেন কিনা, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন কিনা যাতে না হয়। এটা আমরা আরেকটু পর্যবেক্ষণ করে আমরা জানাবো। ওকে, আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামাতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি, সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন, যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর, মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়। এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয়, যদি আন্তরিকতার অভাব হয়, সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো? কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন। আমার তো মনে হয় যদি দোষর হয়, যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা, সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে, সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যথার্থই বলেছেন। দুটো বিষয় বলি, একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা
গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যে এটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব। সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা, যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাতও বলেছেন। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই, আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলেই স্পষ্ট, দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন। আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপিকে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল দেশে, সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে? বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো। যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল? মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাই বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা? মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা। মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই, অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার, তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলি প্রশ্ন এনেছেন। আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতেন তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্নে যাইতাম আপনার কাছে। মাসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় এনসিপির এখানে যাওয়া করা? আচ্ছা, মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোনো দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে, অথবা জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া, সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি? বা ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব
প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচুরিটি সহ না করতে পারলে ভালো হয়। মাসুদ ভাই আমি মাসুদ ভাই আমি একটু বলি যে আপনি যেটা প্রশ্নটা তুলছেন সেই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু কেউ কেউ আমাদের এটা বলেন গোপালগঞ্জকে আমরা বারবার বলছি, গোপালগঞ্জ তো দেশের বিচ্ছিন্ন কোনো জায়গা নাই, কেউ কেউ বলতেছেন ভারতীয় আধিপত্যবাদ বা কারো কোনো জায়গা নাই, স্পেশাল এলাকা বলে এলাকা থাকে, যেমন পার্বত্য চট্টগ্রাম এই জায়গাটা এবং আদিবাসী তাদের একটা টেনশন রয়েছে। ফেনীতে গিয়ে আসলে আপনি বেগম জিয়ার নিয়ে কিছু বললে, বগুড়ায় তারেক রহমানকে কিছু বললে, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার। এটা তো জিওগ্রাফিক্যাল কোনো ব্যাপার না, এটা পলিটিক্যালও কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই কিন্তু একবার খুব স্পষ্ট করে বলেছিলেন যে গোপালগঞ্জের এই সমস্ত লোকেরা যদি করে তো এটা নামই পাল্টে দেবে। তো উনি এটা কতটা বিরক্ত, বিব্রত এবং কতটা তাদের প্রতি ক্ষুব্ধ হলে এই কথাটা বলতে পারেন। সুতরাং বিএনপির তো, আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিশিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায়, এটা আমি আমার জায়গা থেকে বলছি, যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছে তো হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে, অথবা এটা না করে তারা অন্য আর কোথাও যাবেন না, ব্যাপারটা তো এরকম না। খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে। আমার পটুয়াখালীতে গিয়েছে, আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে, তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে। তো সেই জায়গাটা 16 তারিখ পড়েছে, তো 18 তারিখ পড়েছে, তো এই জায়গাটা 16 তারিখ পড়েছে। সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মতো করে প্ল্যান করেছে। এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যেই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামী কিন্তু গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07, আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন করেছি। এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ হয়েছে। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে, বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটাতে কি আপনারা পড়েছেন? না, আমি তো বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে, তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামাত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল, এবং এনসিপি একটা অসংগঠিত এবং ম্যাচিউরের ব্যাপার বলছি না, ম্যাচিউরিটি। তবে এটা তো ঠিক যে জামাত ইসলামী 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত, এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50-60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক, তাদের সাথে আমাদের ইন্টারাকশনটা ঠিক আছে মাসুদ ভাই। তাহলে কি ওসিম ভাইয়ের কথা, এখন ওই যেটা আপনি বলছেন যে 6 মাসের ইন্টারাকশনটা তো একরকম হবে না, তো একরকম হবে না বললে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে? এক্স্যাক্টলি, অ্যাটাক করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না, কিন্তু তাহলে কি আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না? অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইতো ধীরে ধীরে, এটা সমর্থন, এটা না
না, না, এটা এটা ঠিক সমর্থন বা অসমর্থনের ব্যাপার না, যে আমার ম্যাচিউরিটি নাই, আমি আজকে 6 মাস হয়েছে বা আমার 40 বছর হয় নাই, হুম। তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না? না এটা তো হইতে পারে না, না মাসুদ ভাই, এটা যথার্থ না নয়, মাসুদ ভাই, এটা যথার্থ নয়। মাসুদ ভাই, ঘটনাটা তো আসলে এখন ঘটে গেছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে আপনার বিশ্লেষণ আশা করি, যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন, বিএনপিও অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বলল, আপনাদের শান্তিপূর্ণভাবে, আপনিই বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে, এরকম কোনো কিছুই হয় নাই। এটা একটা কারণ হতে পারে, জামাত ইসলামী একটা সংগঠিত দল 1941 সাল থেকে সেখানে আসছে, এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা, মানে জামাত ইসলামী অবশ্যই এরকম কথা বলেও না, ছিলও না। তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল, মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি, জামাত ইসলামী নির্যাতিত, হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল। তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো অ্যাটেম্প নেওয়া হয় নাই, কোনো আক্রমণ করা হয় নাই, গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই। এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে, আপনি কি আর 1 মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন, মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো, সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই। এখানে তিনটা ছোট পয়েন্ট বলি। একটা হচ্ছে যে জুলাই আগস্টের ভূমিকায়, এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে, সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ হতে পারে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচন বিলম্বিত করা অথবা নির্বাচনকে তাড়াহুড়ো করা, দুটো কারণেই কিন্তু পাবলিক পারসেপশনের মধ্যে আছে। যে আমরা কেউ মনে করছি যে কেউ নির্বাচন বিলম্বিত করতে চায়, আবার কেউ কিন্তু এটাও মনে করছে যে সরকারকে, পরিস্থিতিকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচনটা আদায় করার একটা প্রক্রিয়াও কেউ করতে পারেন কিনা। নাম্বার 3 হচ্ছে প্রশাসনের মধ্যে যারা আছেন তারা হয়তো এটাকে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছেন। এই সুযোগটা বিএনপির ক্ষেত্রে তারা প্রয়োজন মনে করেন নাই, এই সুযোগটা জামাতের ক্ষেত্রে প্রয়োজন মনে করেন নাই, সেটা হয়তো এনসিপির ক্ষেত্রে মনে করতে পারেন। তো সেটা প্রোটেক্ট করার দায়িত্ব তো সরকারের নেওয়া উচিত ছিল কাণ্ড। কিন্তু এটা তো ঠিক যে 2024-এর জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবাই নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই, সরি 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে, এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিডফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? 3টা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006, সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় দিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোরের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা তো সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ ভাই একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেক
কে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফল করতেছে, এটা বিএনপির দুইটা গ্রুপের মধ্যে বা দুইটা জনের মধ্যে বা দুইটা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি, এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আমার আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং দুই গ্রুপের, এবং সেটা বিএনপিরই দুই গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি, জি জি ভাই বলেন। খালিদ একটা কথা একটু বলি আপনাকে। আমার শুধুমাত্র ওই দিন বা 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে, এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না, আমার ভিডিওটা এখনো পাবেন। কোন দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে, কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি, মানে বিএনপি। আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে। এটা আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন, সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এই শেষ পর্যন্ত আপনি ভিডিওটি দেখছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের টকশোটি আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে তো মনে হয়েছে যে আজকের এই টকশোটি অনেক মূল্যবান একটি টকশো ছিল। আমরা অনেক কিছু জামাত সম্পর্কে জানতে পারছি, এনসিপি সম্পর্কে জানতে পারছি, বিএনপি সম্পর্কে জানতে পারছি। জামাতকে বলা হইতেছিল যে এই 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে এনসিপি যখন মাইর খেলো, তখন এনসিপির কিছু নেতারা এবং নেত্রীরা বলতেছিল যে বিএনপিরও সাহস নেই গোপালগঞ্জে একটি সমাবেশ করার, জামাতের তো সাহস নেই। কিন্তু আজকের টকশোতে কিন্তু সেই জিনিসটি স্পষ্ট হলো, জামাতও গোপালগঞ্জে সমাবেশ করছে এবং মোটরসাইকেল দিয়ে শোডাউন দিয়েছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই মোটরসাইকেল দিয়ে শোডাউন দেওয়া তো আওয়ামী লীগের একটি কাজ ছিল, আর এটি কতটা ভালো কাজ? আসলেই মানে মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়া বিষয়টা আমরা একটু ভালোভাবে নিতে পারি না, কারণ ওই যে একের পর এক রাস্তা দিয়ে মোটরসাইকেল যেতে থাকে, তারপর ওই যে সময়টুকু কানের পুরো 12টা বেজে যায়, এমন আওয়াজ, প্যাপু প্যাপু শব্দ, তারপর মিছিলের যে একটা স্লোগান, সব মিলিয়ে একটু মানুষ বিরক্তিতে পড়ে যায়। তো
এবং আজকে টকশোতে আলোচনা করছেন যে জামাতকে বিএনপির জোট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেখানে জামাত কি এখনও চাইতেছে যে বিএনপির সাথে জোট করতে? অনেকে বলবেন, জামাত যারা সমর্থন করে তারা বলবেন যে জামাত কখনোই চাইবে না যে বিএনপির সাথে জোট করতে। আপনারা হয়তোবা জানেন না যে জামাত একসময় বিএনপির সাথে জোট অবস্থায় নির্বাচন করছেন, বিএনপির সাথে জোট করেই নির্বাচন করছেন। তো অনেকে বলবেন জামাত এখন অনেক বড় দল, যারা জামাতের সাপোর্টার আছে তারা বলবেন অনেক বড় দল, আর জামাত কখনোই এখন চাইবে না যে জোট করে নির্বাচন করতে। সেইটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আজকে টকশোতে তো আমরা এইটুকু জানলাম যে জামাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই এইখান থেকে, এই জোট থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, সেজন্য বিন্দুমাত্র আক্ষেপ তাদের নেই। তো এখন জামাত তো আমরা দেখতেছি যে চরমনের সাথে জোট হওয়ার সম্ভাবনা আছে। অনেকবার তারা বলছেন, অনেকবার অফিসিয়ালিভাবেও ডিক্লেয়ার প্রায় দিয়েছিলেন যে তারা জোট হবে, কিন্তু কোনো না কোনোভাবে আবার জোট হয়নি। আর রাজনীতির খেলাটাই এরকম, মানে এই এক কথা একটু পর আর এক কথা এইরকমই চলতে থাকে বা থাকবে। এটার ভিতর থেকেই আমাদের সাবধানে থাকতে হবে, আমাদেরকে দল বাছাই করে নিতে হবে যে কোন দলে আমরা যাব, কোন দলে ভোট দিলে সাধারণ মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, শান্তি প্রতিষ্ঠা হবে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।